আজ এক্সপ্লেইন করব মনোজ বাজপাই অভিনীত একটা মার্ডার মিস্ট্রির মুভি যেটার নাম সাইলেন্স ক্যান ইউ হিয়ার ইট। এই মুভিটির সেকেন্ড পার্ট 2024 সালের এপ্রিল মাসে রিলিজ হয়েছে আর ফার্স্ট পার্টটি রিলিজ হয়েছিল 2021 সালে। আমরা এখন ফার্স্ট পার্টটির এক্সপ্লেনেশন শুনবো। এক্সপ্লেনেশন শুনে ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতেও অবশ্যই একটি লাইক দিবেন। তো আসুন তাহলে মুভিটির কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতে চারজন ছেলে হাইকিং করে একটা পাহাড়ের উপরে ঘুরতে যায়। তখন ওরা একটা ফোনের রিংটোনের আওয়াজ শুনতে পায়, কিন্তু চেক করে দেখে তাদের কারোর ফোনই বাজছে না। তো তারা সবাই চারিদিকে খুঁজতে থাকে যে আসলে রিংটোনের আওয়াজটা কোথা থেকে আসছে। তো খুঁজতে খুঁজতে তারা হঠাৎ একটা মেয়ের লাশ দেখতে পায় আর ওই লাশের পকেটেই ফোনের রিংটা বাজছিল। লাশটা দেখে তো চারজন ছেলেই খুব ভয় পেয়ে যায়। তারা পুলিশে ইনফর্ম করলে সেখানে পুলিশ আর অ্যাম্বুলেন্স চলে আসে। এরপর জানা যায় যে মেয়েটির লাশ পাওয়া গিয়েছে, তার নাম পূজা। পূজার বাবা একজন রিটায়ার্ড জাজ। তো পূজার বাবা জাস্টিস চৌধুরী তার মেয়ের মৃত্যুতে অনেক কষ্ট পান। পূজা মারা যাওয়ার আগের রাতে সে রবির বাড়িতে গিয়েছিল, যে কিনা সামনে এমএলএ হতে যাচ্ছে। আসলে রবির ওয়াইফ কবিতা আর পূজা খুব ভালো বন্ধু ছিল, কিন্তু সারপ্রাইজিং বিষয় এটাই, যেদিন পূজা মারা যায় রবির ওয়াইফ কবিতা সিঁড়ি থেকে পড়ে যায় আর সে এখন কোমাতে আছে। চৌধুরী এবার রবিকে জিজ্ঞেস করে যে পূজা কবিতার সাথে দেখা করতে যাওয়ার পর এক্স্যাক্টলি কি হয়েছিল। তো তারা যেদিনে কথা বলছিল সেটা ছিল রবিবার, আর পূজা গত শুক্রবারে রাত 10টার দিকে রবিদের বাসায় গিয়েছিল তার বন্ধু কবিতাকে সারপ্রাইজ দিতে। আর গিয়ে দেখে কবিতা তো বাড়িতেই নেই। কবিতা পুনে গিয়েছিল কাজে। তো পূজা রবিকে বলে একটা কাজ করি, কাল সকালে আমি পুনে গিয়েই কবিতাকে সারপ্রাইজ দিই। পূজা রবির বাড়িতে রাতেই থেকে যায়। সকালে রবি অফিস যাওয়ার আগে পূজার সাথে দেখা হয় আর রবি বাসা থেকে বের হতে গিয়ে খেয়াল করে মেইন গেটের লকটা নষ্ট হয়ে গিয়েছে। তখন পূজা বলে, আরে তুমি চিন্তা করো না, আমি বাসার কাজের লোকটাকে দরজার লকের কথাটা বলে দিব। পূজা বলে যে সেও ব্রেকফাস্ট করেই পুনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে আর রবিও অফিসে যাওয়ার জন্য বের হয়ে যায়। রবির মাঝ রাস্তায় গিয়ে মনে পড়ে যে তার একটা ইম্পর্টেন্ট পেন ড্রাইভ বাসায় ফেলে এসেছে, সেটা নিতে আবার সে বাসায় যায় আর পেন ড্রাইভ নিতে যাবে। তখনই সে একটা চিৎকার শুনতে পায়। গিয়ে দেখে তার ওয়াইফ কবিতা সিঁড়ি থেকে নিচে পড়ে যাচ্ছে। কবিতা নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় আর অনেকটা রক্তপাত হওয়ার কারণে সে তখন থেকেই কোমাতে রয়েছে। এত কিছুর মাঝে রবি পূজা কোথায় আছে সেটার খোঁজ নিতেই ভুলে গিয়েছে। এরপর থেকেই আর কিছুই জানে না রবি। কবিতা যে কাজে পুনে গিয়েছিল সেটাতে কিছু প্রবলেম হওয়ায় সে কাজটা শেষ না করেই সব ক্যান্সেল করে আগেভাগেই বাড়িতে ফিরে এসেছিল। জাস্টিস চৌধুরী পূজার মার্ডার কেস যত দ্রুত পসিবল সমাধান করতে চাচ্ছিলেন। আর যেহেতু তিনি একজন জাজ ছিলেন, তার পুরো লাইফে তিনি অনেক পুলিশ অফিসার দেখেছেন। এই কেসের জন্য তিনি পুলিশ কমিশনারের কাছে গিয়ে এসিপি অবিনাশ ভার্মা নামের একজন অফিসারকে পূজার মার্ডার কেসটা দিতে বলেন, কারণ এসিপি ভার্মা যেভাবেই হোক না কেন সত্যটা খুব দ্রুত বের করে ফেলেন। তো কমিশনার এসিপি ভার্মাকে ডেকে পাঠায় আর তখনই অবিনাশ একটা ড্রাগ মাফিয়ার গ্রুপকে অ্যারেস্ট করছিল। কমিশনারের ফোন পেয়েই অবিনাশ দ্রুত তার অফিসে চলে যায় আর সেখানেই তার সাথে জাস্টিস চৌধুরীর দেখা হয়। চৌধুরী নিজেই অবিনাশকে কেসটা নিতে রিকোয়েস্ট করেন আর অবিনাশও তার রিকোয়েস্ট রাখেন। শুধুমাত্র এই কেসের জন্য অবিনাশকে একটা টিম দেওয়া হয়, যেখানে অমিত, রাজ আর সঞ্জনা নামের 3 জন পুলিশ অফিসার ছিল। তারা সবাই মিলে একসাথে পূজার ডেড বডির ছবিগুলো ভালোভাবে দেখতে থাকে। ছবিগুলো দেখেই অবিনাশ বুঝতে পারে যে পূজাকে অন্য কোথাও খুন করা হয়েছে আর লাশটা খুন করার পরে পাহাড়ের উপরে ফেলে আসা হয়েছে, কারণ পূজার লাশের আশেপাশে কোনো রক্তের দাগ বা ছিটে ফোঁটা পাওয়া যায়নি। কিন্তু যেভাবে পূজাকে মাথায় আঘাত করে মারা হয়েছিল তাতে কোথাও না কোথাও তার রক্ত আশেপাশে থাকার কথা। পূজার বডিতে রেপ করার কোনো চিহ্নই পাওয়া যায়নি। এজন্য অবিনাশ বুঝতে পারে যেই তাকে মার্ডার করেছে তার উদ্দেশ্য শুধু মার্ডার করাই ছিল আর পূজার সাথে তার পার্সোনাল কোনো শত্রুতা ছিল। এবার অবিনাশ তার টিমকে বলে পূজার ফ্যামিলি মেম্বার, রিলেটিভস, বন্ধু বান্ধবী সবার ফোনের কল রেকর্ড বের করতে। অবিনাশ নিজে পূজার বাড়িতে যায় আরো কিছু ইনফরমেশন কালেক্ট করার জন্য। পূজার বাবা মায়ের সাথে কথা বলে জানতে পারে যে
মাসে পূজা কবিতার সাথে দেখা করতে যাওয়ার সময় বলে গিয়েছিল আগামী 2 দিন সে কবিতার সাথেই থাকবে, কিন্তু রবিবার সকাল পর্যন্ত পূজার কোনো কল না আসায় তার মা বারবার তাকে কল দিয়েই যাচ্ছিল। তার কলের রিংটোনের আওয়াজেই পাহাড়ের উপরে যাওয়া সেই ছেলেগুলো পূজার ডেড বডি দেখতে পেয়েছিল। পূজার মা এটাও বলে যে তাদের জানা মতে পূজার কোনো বয়ফ্রেন্ড ছিল না। এরপর অবিনাশ জিজ্ঞেস করে জানতে পারে যে পূজাদের বাসায় কিছুদিন আগে জাস্টিস চৌধুরীর একজন বন্ধুর ছেলে ঋষভ তার ফিয়ন্সি কিয়ার সাথে এসেছে। অবিনাশ এরপর ঋষভের সাথে কথা বলে। ঋষভ বলে পূজা তার বন্ধুর মতোই ছিল, আর শুক্রবার রাতে সে তার এক ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিল, শনিবার সকালে সে বাসায় ফেরে। এবার এসিপি অবিনাশ চাই রবির বাড়িতে তার বাড়িতে কাজ করেন দাদুর সাথে কথা বলতে। দাদু বলে পূজা যখন শনিবার সকালে পুনে যাবে তখন তার ব্যাগের চেইন নষ্ট হয়ে যাওয়ায় পূজা দাদুকে বলেছিল সেটা ঠিক করে আনতে, কিন্তু দাদু যখন চেইন ঠিক করে বাড়িতে ঢোকে তখন সে দেখে কবিতা খুব ভয় পেয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যাচ্ছে। এরপর তারা কবিতাকে হসপিটালে নিয়ে চলে যায়, আর দাদু এটাও বলে যে পূজা যদি তখন বাড়িতে থাকতো তাহলে নিশ্চয়ই এত চেঁচামেচিতে বাইরে বের হয়ে আসতো, সে নিশ্চয়ই তখন বাড়িতেই ছিল না। তো অবিনাশ এরপর হসপিটালে যায় কবিতাকে দেখতে। সেখানে গিয়ে দেখে আসলেই কবিতা কোমাতে রয়েছে। হসপিটালে রবি আসলে তার সাথে অবিনাশের দেখা হয়ে যায়। রবি ফার্স্টে এসিপি অবিনাশের সাথে মিসবিহেভ করে। তখন অবিনাশ বলে দেখো এটা জাস্টিস চৌধুরীর রিলেটেড কেস বলে আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি, আমার সাথে মিসবিহেভ করলে আমিও আমার আসল রূপ দেখাবো। এরপর রবি একরকম বাধ্য হয়ে অবিনাশের সব কোশ্চেনের অ্যান্সার দেয়, কিন্তু সে জাস্টিস চৌধুরীকে যা যা বলেছিল অবিনাশকেও সেম কথাই বলে, নতুন কোনো ইনফরমেশনই পায় না তারা। তো রাতের বেলায় এসিপি অবিনাশ আর তার পুরো টিম মিলে এসিপি এর বাসায় বসে সবার ফোনের কল রেকর্ড চেক করছিল। তারা দেখে যে শনিবার সকালে রবির বাড়ির ল্যান্ডলাইনে 2টা ফোন এসেছিল, একটা নর্মাল গ্রসারি স্টোর থেকে আর একটা ছিল টেলিফোন বুথ থেকে। তো অবিনাশ ওই টেলিফোন বুথের লোকেশন খুঁজে বের করতে বলে তার টিমকে। পরের দিন অবিনাশ তার টিম মেম্বার সঞ্জনাকে জিজ্ঞেস করে পূজার বেডরুমে কিছু পাওয়া গেছে কিনা। সঞ্জনা বলে একটা নর্মাল মেয়ের রুম যেরকম থাকে পূজার রুমটাও সেরকমই, কিন্তু একটা বিষয় শিওর হওয়া গিয়েছে যে পূজার কোনো বয়ফ্রেন্ড অথবা রিলেশনশিপ ছিল না। অবিনাশ আবারও রবির বাড়িতে যায়। তখন সে জানতে পারে যে রবির বাড়িতে দাদু ছাড়াও আরেকজন কাজ করত, যার নাম ছিল ভারতী। অবিনাশ খুব অবাক হয় এটা ভেবে যে রবি তাকে বলেছিল দাদু ছাড়া তার বাড়িতে আর কেউই কাজ করে না। অবিনাশ বুঝতে পারে যে রবি অনেক বড় কিছু লুকাচ্ছে। অবিনাশ আর তার টিমের সবাই মিলে ভাবতে থাকে যে পূজা বাড়ির বাইরে কখন আর কেন গিয়েছিল। তখন অবিনাশ বলে এরকমও তো হতে পারে যে পূজা বাড়ির বাইরেই যায়নি, রবি হয়তোবা পূজাকে রেপ করতে চেয়েছিল আর ঘটনাক্রমে পূজাকে মার্ডার করে ফেলে। কিন্তু রবি জানতো না যে তার ওয়াইফ কবিতা তখনই ফিরে আসবে। কবিতা বাড়িতে এসে সব দেখে ভয় পেয়ে সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে যায়। অবিনাশের সন্দেহ পুরোটাই রবির উপরে গিয়ে পড়ে। রবির কল রেকর্ড চেক করে দেখা যায় যে পূজার মার্ডারের দিন রবি সানি নামের একটা বারের বাউন্সারকে অনেকবার কল করেছিল। এটা দেখেই তারা সবাই বুঝতে পারে যে ডাল মে কুছ তো কালা হে, কারণ যার ওয়াইফ মাত্র এত বড় একটা অ্যাক্সিডেন্ট করেছে সে তাকে রেখে কেন একটা বারের বাউন্সারকে বারবার কল দিতে যাবে। অবিনাশ তার টিম মেম্বার রাজ আর অমিতকে ওই বারে পাঠায় সানিকে খোঁজার জন্য। এদিকে কবিতার অবস্থার কিছুটা উন্নতি হয় আর সে আশেপাশের মানুষের কথাতে রেসপন্স করে তার হাতের আঙ্গুলটা একটু করে নাড়াতে পারছিল। অবিনাশের টিমের অমিত আর রাজ সেই বারে গিয়ে বারটেন্ডারের কাছ থেকে জানতে পারে যে সানি গত 2 দিন ধরে বারে আসেনি। পুলিশ চলে যাওয়ার পরেই বারটেন্ডার সানিকে কল দিয়ে জানিয়ে দেয় যে পুলিশ তাকে খুঁজছে। এটা শুনেই সানি দেশ ছেড়ে ব্যাংককে যাওয়ার জন্য রেডি হতে থাকে। এদিকে অবিনাশ পুলিশ স্টেশনে রবির বাড়িতে কাজ করা ভারতীকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। পূজার মার্ডার যেদিন হয়েছিল ভারতী সেদিন দুপুরে রবির বাড়িতে কাজ করতে গিয়েছিল। তো অবিনাশ তাকে জিজ্ঞেস করে যে সে যখন বাড়িতে ঢুকছিল তখন কিছু দেখেছিল কিনা। ভারতী বলে যখন সে লিফট থেকে বের হয়ে রবির বাসায় ঢুকতে যাবে তখন সে দেখেছিল যে একজন লোক একটা বস্তায় করে কিছু একটা নিয়ে বাসা থেকে বের হচ্ছে। লোকটি ভারতীকে দেখেই খুব দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ভারতী এরপর বাসার মধ্যে ঢুকে রবিকে কল দিয়ে ব্যাপারটা বলে, কিন্তু রবি বলেছিল যে সে নিজেই নাকি ওই লোককে পাঠিয়েছিল বাসা থেকে কিছু একটা আনতে। ভারতী তখন নিশ্চিন্ত হয়ে তার নিজের কাজ করতে থাকে। তারা ভারতীর সাহায্যে বস্তা নিয়ে যাওয়ার লোকটা কিরকম দেখতে সেটার একটা স্কেচ তৈরি করে, আর সেটাই ছিল সানি। এর মধ্যেই সানির কল রেকর্ড থেকে জানা যায় যে সানি খুব দ্রুত ব্যাংককে পালিয়ে যেতে চাচ্ছে, আর তার আগে সে তার ভাই শ্রীকান্তের সাথে দেখা করবে।
অবিনাশের পুরো টিম মিলে সানি আর শ্রীকান্তের দেখা করার জায়গাতে তাদেরকে ধরার জন্য ওত পেতে থাকে। এদিকে একটা গ্যাংস্টারের কাছ থেকে সানি কিছু টাকা ধার নিয়েছিল, সেগুলো ফেরত না দেওয়ায় তারা সানির ভাই শ্রীকান্তকে আটকে রাখে আর তার কাছ থেকে জানতে পারে যে সে সানির সাথে কখন কোথায় দেখা করবে। তো যথাসময়ে সেখানে সানি আসে আর তার উপর গ্যাংস্টাররা গুলি চালাতে থাকে, কিন্তু পুলিশ সানিকে জীবিত অ্যারেস্ট করতে চাচ্ছিল, এজন্য তারাও গ্যাংস্টারের দিকে গুলি চালাতে থাকে। অবিনাশ অনেক চেষ্টা করেও সানিকে বাঁচাতে পারে না আর তার কাঁধেও একটা গুলি লেগে যায়। অবিনাশকে হসপিটালে নেওয়া হয়, কিন্তু সে এই কেসের প্রতি এতটাই ডেডিকেটেড ছিল যে পরদিন থেকেই কেসের কাজ করতে শুরু করে দেয়। তো অবিনাশ রবিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে ডাকে। অবিনাশ রবিকে ভারতী আর সানির কথা জিজ্ঞেস করে। রবি বলে সে ভারতীর কথা বলতে ভুলে গিয়েছিল আর সানিকে সে কিছু বই আনতে পাঠিয়েছিল তার বাসায়, কারণ কবিতা নাকি আগে থেকেই এই কাজটা তাকে করতে বলেছিল আর সে করেনি বলে তার গিল্টি ফিল হচ্ছিল। এজন্য কবিতার সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পরপরই সে কাজটা সানিকে দিয়ে করিয়ে ফেলে। এরপর রবি বলে এসব ছোটখাটো ব্যাপারে জিজ্ঞেস করার জন্য আমাকে ডাকার কোনো দরকারই ছিল না। রবি শুধু শুধু ঝাড়ি দিতে থাকে আর অবিনাশকে গালিও দেয়। অবিনাশ তো এবার ভীষণ রেগে যায়, কিন্তু তার টিমমেটরা তাকে থামায়। রবিও তাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাতেই হঠাৎ অবিনাশের মনে পড়ে যে দাদু বলেছিল কবিতা যখন সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল তখন সে কবিতার ভয় পাওয়া মুখ দেখেছিল, আর রবিও বলেছিল যে সে কবিতাকে পেছন থেকে দেখেছিল। তার মানে কবিতা 2 তলায় তার রুমে গিয়েছিল আর গিয়ে এমন কিছু দেখে যা দেখে সে খুব ভয় পেয়ে যায় আর নামতে গিয়ে পড়ে যায়। তো পরদিন পুলিশ কমিশনার অবিনাশকে ডেকে ভীষণ বকা দেয় আর বলে তোমাকে তো এইভাবে গ্যাংস্টারদের সাথে শুট আউট করার কোনো পারমিশন দেওয়া হয় নাই, তোমার এরকম কাজের জন্য আশেপাশের মানুষদের জীবন বিপন্ন হতে পারত। কমিশনার রেগে অবিনাশকে পূজার কেস থেকে বাদ দিয়ে দেয়। অবিনাশ এরপর জাস্টিস চৌধুরীকে ফোন দিয়ে তাকে আর 2 দিন সময় দেওয়ার জন্য রিকোয়েস্ট করে আর বলে সে কবিতার সাথে কিছু কথা বলতে চায়, যার জন্য যেন সে পারমিশন দেয়। চৌধুরী অবিনাশকে মাত্র 24 ঘন্টা টাইম দেয়, কিন্তু কোমাতে থাকা পেশেন্টের রেসপন্স কোর্টে একসেপ্ট করবে না বলে। অবিনাশ তার টিম মেম্বার রাজকে জিজ্ঞেস করে যে পূজার ব্যাগ থেকে কি কি পাওয়া গিয়েছিল। সে বলে তেমন কিছু না, 2টা পেন ড্রাইভ যাতে গান রয়েছে আর একটাতে উপরে ফেয়ারি টেল লেখা ছিল। এটা দেখে সে সেটাকে ইম্পর্টেন্ট মনে করেনি, তাই চেক করেনি। এটা শুনে অবিনাশ তো খুব রেগে যায় রাজের উপরে আর তখনই পেন ড্রাইভটি চেক করতে বলে। তখনই অবিনাশ এটাও জানতে পারে মার্ডারের দিনে যে পিসিও থেকে রবির বাড়ির ল্যান্ডলাইনে কল করা হয়েছিল সেটা রবির বাড়ির সামনেই। এর পরের দিন অবিনাশ কবিতার সাথে কথা বলতে যায়। এটা দেখে রবি অবিনাশকে বাধা দেয়। তখন সেখানে চৌধুরী এসে রবিকে বোঝায় যে একবারের জন্য অবিনাশকে কবিতার সাথে কথা বলতে দাও। অবিনাশ কবিতাকে 3টি কোয়েশ্চেন করে আর বলে যদি আপনার অ্যান্সার হ্যাঁ হয় তাহলে আপনার আঙ্গুলটা একটু নাড়াবেন, আর অ্যান্সার না হলে নাড়ানোর দরকার নেই। কবিতাকে জিজ্ঞেস করা ফার্স্ট কোয়েশ্চেন ছিল ওই দিন কি আপনি রবিকে পূজার মার্ডার করতে দেখেছিলেন? কবিতা আঙ্গুল নাড়ায় না, তার মানে সে না বলছে। এরপর অবিনাশ জিজ্ঞেস করে রবি যদি পূজাকে খুন না করে থাকে তাহলে আঙ্গুল নাড়ান। পূজা আঙ্গুল নাড়ায়, তার মানে সে বলতে চাচ্ছে রবি খুন করেনি। থার্ড কোয়েশ্চেন ছিল রবি বাড়িতে আসার আগেই কি পূজার মার্ডার হয়ে গিয়েছিল? কোয়েশ্চেনটা শুনেই রবি প্রচন্ডভাবে অবিনাশের উপর হামলা করে। সবাই মিলে রবিকে থামায়, কিন্তু কবিতা যে আঙ্গুল উপরে তুলে তার লাস্ট অ্যান্সারটা হ্যাঁ বলেছিল সেটা কেউ দেখতে পায় না। অবিনাশ আর তার টিম মিলে মার্ডারের দিন আর তার পরের দিনের রবির বাসার বিল্ডিং এ ঢোকার রেজিস্টার খাতাটা চেক করতে থাকে। সেটা দেখতে দেখতেই হঠাৎ অবিনাশ খুব জোরালো একটা প্রমাণ পেয়ে যায় আর সে জাস্টিস চৌধুরীর বাড়িতে চলে যায় যেখানে রবিকেও ডাকা হয়েছিল। অবিনাশ বাড়িতে ঢুকেই হঠাৎ ঋষভকে কোয়েশ্চেন করে যে তুমি পূজার মার্ডারের দিনে রবির বাড়িতে কি করছিলে? ঋষভ অস্বীকার করে। এদিকে ওই একই সময়ে অবিনাশ একটা ইনভেস্টিগেশন টিম রবির বাড়িতে পাঠায়। তারা রবির বাড়ির বিভিন্ন জায়গায় পূজার রক্তের কিছু ট্রেস পায়। অবিনাশ তখন রবির বিল্ডিং এর গার্ডকে ডাকে আর গার্ড খুব সহজেই ঋষভকে চিনে ফেলে যে সেদিন ঋষভই রবির বিল্ডিং এ গিয়েছিল। আসলে ঋষভ অন্য একটা নামে রেজিস্টার খাতায় সাইন করেছিল। সঞ্জনা একবার ঋষভকে একটা পেপারে তার নাম আর নাম্বার লিখে দিতে বলেছিল। তো 2টা জায়গায় হ্যান্ডরাইটিং সেম হওয়ায় ঋষভ ধরা পড়ে যায়, কিন্তু শুধুমাত্র এতটুকু ব্যাপার থেকে তাকে খুনি প্রমাণ করা যাচ্ছিল না। অবিনাশ এবার সবার সামনে বলে যে পূজা আর ঋষভের অ্যাফেয়ার চলছিল। আসলে পূজার ব্যাগে যে ফেয়ারি টেল
নামের পেন ড্রাইভ ছিল, সেখানে পূজা আর ঋষাবের কিছু ছবি আর মেইল ছিল, যেগুলো দেখে পরিষ্কার বোঝা যায় যে তারা রিলেশনশিপে ছিল। তাদের ওপর যাতে কারোর কোনো সন্দেহ না হয় এজন্যই তারা ইমেইলে কন্ট্যাক্ট করত। ঋষাবের ফিয়ান্সি কিয়া তো এসব দেখে কান্নাকাটি করতে থাকে। এবার ঋষাব স্বীকার করে যে পূজার সাথে তার অ্যাফেয়ার ছিল। পূজা ঋষাবকে খুব ভালোবাসতো আর তাকে বিয়েও করতে চাচ্ছিল। পূজা এসব কথা তার বাবা মাকে বলার আগে কবিতাকে বলতে চাচ্ছিল, এজন্যই গিয়েছিল কবিতার বাসায়। আর তার সাথে পূজার ঝগড়া হওয়ায় সে রবির বাড়িতে গিয়েছিল পূজার সাথে কথা বলে সব ঠিক করতে। কিন্তু ঋষাব বলে যে সে ওখানে গিয়ে দেখে যে পূজা আগেই মরে পড়ে আছে। এটা দেখে সে ভয়ে পালিয়ে যায়। এবার রবি তার কথাগুলো বলতে শুরু করে। রবি যখন পেন ড্রাইভ নিতে বাসায় গিয়েছিল তখনই সে দেখে পূজা মৃত অবস্থায় পড়ে আছে। সে ভয় পেয়ে যায় যে সবাই ভাববে রবি তাকে খুন করেছে, আর এতে তার আর এমএলএ হওয়া হবে না। এজন্য সে সানির সাহায্যে পূজার লাশ আর প্রমাণ সব সরিয়ে ফেলে। রবি যখন সানির সাথে ফোনে কথা বলছিল তখনই সেখানে কবিতা আসে, পূজার লাশ দেখতে পায় আর ভয় পেয়ে তাড়াহুড়াতে সিঁড়ি থেকে পড়ে যায়। তো রবি আর ঋষাব দুইজনকেই অ্যারেস্ট করে পুলিশ, কিন্তু আসলে খুনিকে এটার কোনো পাকাপোক্ত প্রমাণ তখনও পাওয়া যায়নি। পরের দিন অবিনাশের অফিসে কিয়া আসে ঋষাবের সাথে দেখা করার পারমিশন নিতে। তখন অবিনাশ বুঝতে পারে যে কিয়াই হচ্ছে আসল খুনি, কারণ তার হাতে যে ব্রেসলেট ছিল সেটার একটা টুকরো সে রবির বাড়িতে দেখেছিল। আর তখনই রবির বাড়ির সামনে পিসিও থেকে যে কিয়া কল করেছিল সেটাও জানা যায়। তো পূজা আর ঋষাবের সম্পর্কের কথা কিয়া আগেই জেনে গিয়েছিল। কিয়া যখন জানতে পারে যে পূজা রবির বাড়িতে আছে তখন সে রবির বাড়ির সামনে এসে আগে পিসিও থেকে কল করে জেনে নেয় যে পূজা বাসায় আছে কিনা। আর মুভির প্রথমেই দেখা গিয়েছিল যে রবির বাসার মেইন গেটের লক নষ্ট হয়ে গিয়েছিল, তাই কিয়া খুব সহজেই বাসার মধ্যে ঢুকে পড়েছিল। সে পূজার উপর প্রচন্ড রেগে একটা ভারী জিনিস দিয়ে তার মাথায় আঘাত করে আর সাথে সাথে পূজা মারা যায়। কিয়া এটা দেখে তখনই সেখান থেকে ভেগে যায়। তো আসল খুনি ধরা পড়লো আর মুভি এখানেই শেষ হয়। ধন্যবাদ।